ইরানের বিরুদ্ধে পরিচালিত আমেরিকার অপারেশন এপিক ফিউরি আনুষ্ঠানিকভাবে শেষ করার ঘোষণা দিয়েছেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। মঙ্গলবার হোয়াইট হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, আমেরিকা এখন আক্রমণাত্মক অবস্থান থেকে সরে এসে প্রতিরক্ষামূলক অবস্থানে রয়েছে। প্রজেক্ট ফ্রিডম অভিযানের মূল লক্ষ্য হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা বলেও জানান রুবিও। স্টেট সেক্রেটারি স্পষ্ট করেন, আমেরিকা নিজে থেকে আগে কোনো আক্রমণ শুরু করবে না। এছাড়া প্রেসিডেন্টের যুদ্ধ ক্ষমতা সংক্রান্ত আইনকে পুরোপুরি অসাংবিধানিক বলে মন্তব্য করেন সেক্রেটারি। প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট মাতৃত্বকালীন ছুটিতে থাকায় মঙ্গলবার হোয়াইট হাউসের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে হাজির হন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। তিনি জানান, ইরানের বিরুদ্ধে গত 28 ফেব্রুয়ারি আমেরিকার শুরু করা অপারেশন এপিক ফিউরি শেষ হয়েছে। এই মুহূর্তে হরমুজ প্রণালী নিরাপদ করতে আমেরিকার বাহিনী প্রতিরক্ষামূলক অভিযান প্রজেক্ট ফ্রিডম পরিচালনা করছে বলে উল্লেখ করেন সেক্রেটারি। স্টেট সেক্রেটারি বলেন, প্রতিরক্ষামূলক এই অভিযানে আমেরিকার বাহিনী নিজে থেকে আগে হামলা চালাবে না। তবে আমেরিকার বাহিনী বা আন্তর্জাতিক জাহাজের উপর কোনো ড্রোন বা মিসাইল হামলা হলে তা প্রতিহত করা হবে এবং প্রয়োজনীয় কঠোর জবাব দেওয়া হবে। Okay, we're not attacking them. But if they are attacking us or they're attacking a ship, you need to respond to that. You're not going to let some fast boat come up on the ship and shoot it up. হরমুজ প্রণালীতে প্রজেক্ট ফ্রিডম চলাকালে অন্তত 10 জন বেসামরিক নাবিক নিহত হয়েছে বলে জানান তিনি। Already many nations privately and some publicly have asked the United States to help free their ships and to restore freedom of navigation in the Straits of Hormuz and this critical artery of global trade. ইরানের সাথে যুদ্ধ বন্ধ হলে ইসরায়েলের সাথে লেবাননের শান্তি চুক্তি সম্ভব কিনা প্রশ্নে স্টেট সেক্রেটারি বলেন, দুই দেশের সরকারের মাঝে কোনো সমস্যা নেই। ইসরায়েল লেবাননের কোনো ভূমির নিয়ন্ত্রণও নেয়নি বলেও দাবি করেন তিনি এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে প্রধান সমস্যা হিসেবে উল্লেখ করেন তিনি। By and large, I think a peace deal between Lebanon and Israel is imminently achievable and should be. The problem with Israel and Lebanon is not Israel or Lebanon, it's Hezbollah. আরেক প্রশ্নের জবাবে স্টেট সেক্রেটারি বলেন, প্রেসিডেন্টের যুদ্ধ ক্ষমতা সংক্রান্ত আইন ওয়ার পাওয়ার্স অ্যাক্টকে পুরোপুরি অসাংবিধানিক বলে মনে করেন তিনি। সেনেটর থাকাকালীনও আইনটির বিষয়ে তার অবস্থান একই ছিল বলে দাবি করেন রুবিও। এছাড়া আগামী সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চায়না সফরেও দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে তাইওয়ান প্রসঙ্গ গুরুত্ব পাবে বলেও জানান স্টেট সেক্রেটারি। That it is neither one of our interests to see anything destabilize happen in that part of the world. We don't need any destabilizing events to occur with regards to Taiwan or anywhere in the Indo-Pacific. কিউবায় চলমান সংকটের প্রসঙ্গেও কথা বলেন রুবিও। তিনি বলেন, কিউবা আগে ভেনেজুয়েলা থেকে বিনামূল্যে তেল পেত। সেই তেলের 60% নগদ অর্থে বিক্রি করত কিউবা। এখন ভেনেজুয়েলা আর বিনামূল্যে তেল দিতে চায় না। তবে দেশটির অস্থিতিশীল পরিস্থিতি আমেরিকা মোকাবেলা করবে বলেও জানান স্টেট সেক্রেটারি। There's no oil blockade on Cuba per se. Here's what's happening with Cuba, okay? Cuba used to get free oil from Venezuela. Used to give them a bunch of free oil. They would take like 60% of that oil and resell it for cash. রোমানিয়ার পার্লামেন্ট ভবনে এখন গুরুতর অবস্থায় রাজনৈতিক টানাপোড়েন। মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত এক ভাগ্য নির্ধারণী অনাস্থা ভোটে 281 জন আইন প্রণেতা সরকারের বিরুদ্ধে রায় দেন। এর ফলে মাত্র কয়েক মাসের মাথায় ভেঙে পড়ল সংখ্যালঘু ইউপন্থী সরকার। প্রধানমন্ত্রী ইলি ভোলোজান ভোট শুরুর ঠিক আগেই সতর্ক করেছিলেন, এ রাজনৈতিক অস্থিরতার মাসুল দিতে হবে সাধারণ রোমানিয়ানদের। আগামীকাল থেকে রোমানিয়া কিভাবে চলবে সে সম্পর্কে কি কারো পরিকল্পনা আছে? আমি হয়তো চলে যাব, কিন্তু দেশের এই গুরুতর সমস্যাগুলো থেকেই যাবে। আমরা আমাদের বিশ্বাসযোগ্যতা এবং ইইউ এর বিশাল অঙ্কের পুনরুদ্ধার তহবিল হারানোর ঝুঁকিতে রয়েছি। এই রাজনৈতিক খেলায় কে জিতবে জানি না, তবে রোমানিয়ানরা যে হারবে তা নিশ্চিত। বিরোধী দল সোশ্যাল ডেমোক্রেট বা পিএসডি জোট থেকে বেরিয়ে এসে কট্টর ডানপন্থী ইইউআর দলের সাথে জোট বাঁধলে এই পতন নিশ্চিত হয়। এর ফলে ইউরোর বিপরীতে রোমানিয়ার মুদ্রা লেউ এর মান রেকর্ড পরিমাণ কমে গেছে। সাধারণ নাগরিকদের মধ্যে সরকারের এই পতন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই রাজনৈতিক দলগুলোর ক্ষমতার লড়াই এবং জনগণের অর্থের অপব্যবহার নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। স্থিতিশীলতার অভাবে বাজেট ঘাটতি পূরণ এবং প্রয়োজনীয় সংস্কার কাজ থমকে যেতে পারে বলে আশঙ্কা করছেন সাধারণ মানুষ। রোমানিয়ার এই মুহূর্তে সবার আগে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। সংকট আরো ঘনীভূত হচ্ছে। যদি এই অচলাবস্থা চলতে থাকে, তবে ইইউ থেকে আসা বরাদ্দকৃত অর্থ আমরা হারাবো, যা দেশের জন্য বড় বিপদ ডেকে আনবে। নতুন প্রধানমন্ত্রী মনোনীত করতে এখন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করবেন প্রেসিডেন্ট নিকোস অরদান। তবে 2028 সালের আগে সাধারণ নির্বাচন হওয়ার সম্ভাবনা কম থাকায় রোমানিয়া একটি দীর্ঘস্থায়ী রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার দিকে যাচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
ইয়েমেনের বন্দরনগরী এডেন শহরের প্রধান চত্বরটি সোমবার ছিল এসটিসির সমর্থকদের দখলে। 2017 সালে আরব আমিরাতের সমর্থনে গঠিত সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল নামে গোষ্ঠীটি দীর্ঘ 9 বছর ধরে আগের সেই স্বাধীন সাউথ ইয়েমেন রাষ্ট্র গঠনের লড়াই চালিয়ে আসছে। সৌদি আরবের চাপে সম্প্রতি সংগঠনটির বিলুপ্তি ঘোষণা করা হলেও প্রতিষ্ঠার 9ম বছর উদযাপন করছেন এসটিসির সমর্থকরা। সমাবেশ থেকে দলের প্রধান আইদারুস কাসেম আল জুবাইদির নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন জানানো হয়। এডেনের রাজপথে এদিন দেখা যায় কেউ ল্যাম্পপোস্টে উঠে ওড়াচ্ছেন বিচ্ছিন্নবাদী পতাকা, আবার কেউ বা মুখে মেখেছেন এসটিসির পতাকার রঙের আলপনা। আমরা আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং আইদারুস কাশেম আল জুবাইদির প্রতি আনুগত্য প্রকাশ করতে এখানে এসেছি। দক্ষিণের স্বাধীনতা এবং মুক্তি নিশ্চিত করতে হবে। তিনিই দক্ষিণের মানুষের একমাত্র প্রতিনিধি। আমরা পাহাড় এবং প্রতিটি অঞ্চল থেকে এসেছি এই অচলাবস্থা শেষ করতে। সমর্থকদের দাবি, এই কাউন্সিল সাউথ ইয়েমেনের জনগণের সমস্ত অংশের প্রতিনিধিত্ব করছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের দাবিকে যথাযথভাবে পৌঁছে দিয়েছে। যদিও এসটিসি বর্তমানে বিলুপ্ত ঘোষিত, তবুও দক্ষিণাঞ্চলে তাদের দৃশ্যমান জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। ঐতিহাসিক এডেন ঘোষণার 9ম বার্ষিকী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের প্রতিষ্ঠাকে চিহ্নিত করে। এটি প্রেসিডেন্ট আইদারুস আল জুবাইদির প্রতি আমাদের ম্যান্ডেট নবায়নেরও দিন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টিতে দক্ষিণের সমস্যাগুলোকে তুলে ধরেছেন। 2014 সালের সেপ্টেম্বরে হুথিদের সানা দখল এবং এর 6 মাস পর সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক হস্তক্ষেপের পর থেকে শুরু হওয়া এই সংঘাত 12 বছর অতিক্রম করেছে। দীর্ঘ এই সময়ে ইয়েমেন সাক্ষী হয়েছে কয়েকশো হাজার মানুষের প্রাণহানি আর বিংশ শতাব্দীর ভয়াবহতম দুর্ভিক্ষের। গত কয়েক বছরে বড় কোনো সামরিক লড়াই না থাকলেও 2026 সালে এসে রাজনৈতিক এই ফাটল অখণ্ড ইয়েমেনের সংজ্ঞাই বদলে দিয়েছে। ইয়েমেনের সংকটের শিকড় বেশ গভীরে। 1990 সালে উত্তর ও দক্ষিণ ইয়েমেন একীভূত হলেও সেই ঐক্যের স্থায়িত্ব ছিল অল্প সময়ের। মাত্র 4 বছরের মাথায় অর্থাৎ 1994 সালেই রাজনৈতিক বৈষম্যের জেরে দক্ষিণ ইয়েমেন পুনরায় আলাদা হতে চাইলে শুরু হয় রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। এরপর 2014 সালে হুথি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করলে শুরু হয় দেশব্যাপী গৃহযুদ্ধ। সংঘাতের 12তম বছরে এসে ইয়েমেন এখন কার্যত 3 ভাগে বিভক্ত। একদিকে ইরান সমর্থিত হুথি, অন্যদিকে সৌদি সমর্থিত কেন্দ্রীয় সরকার, আর তাদের মাঝখানে দাঁড়িয়ে সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল বা এসটিসি। ইউনাইটেড আরব আমিরাত সমর্থিত এই গোষ্ঠীটি মূলত এডেন সহ দক্ষিণাঞ্চলকে আলাদা করে 1990 সালের আগের সেই স্বাধীন রাষ্ট্র পুনর্গঠন করতে চায়। 29 এপ্রিল গ্রিসের ক্রিট দ্বীপের কাছে আন্তর্জাতিক জলসীমা থেকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার 2 সদস্যকে আটক করে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার ইসরায়েলের অ্যাশকেলন ট্রায়াল কোর্ট জানায়, ব্রাজিলের নাগরিক থিয়াগো আভিলা এবং স্পেনের নাগরিক সাইফ আবু কেশেককে আগামী রবিবার পর্যন্ত কারাগারেই থাকতে হবে। তাদের আইনজীবীর দাবি, কারাগারে তাদের নির্জন কক্ষে রাখা হচ্ছে এবং কোনো চিকিৎসা প্রক্রিয়ার জন্য সেলের বাইরে বের করার সময় চোখ বেঁধে রাখা হচ্ছে, যা চিকিৎসা বিজ্ঞানের মৌলিক এবং নৈতিক মানদণ্ডের চরম লঙ্ঘন। Made it clear before the court today that first of all we are talking about an illegal detention that must end now and that they both must be released immediately and without any conditions, especially that we are talking about 2 foreign nationals that were arrested in international waters approximately 1,000 kilometers away from Gaza and brought into Israel against their will. আদালতে শুনানির সময় আভিলা এবং আবু কেশেককে কড়া পুলিশ পাহারায় বিধ্বস্ত অবস্থায় দেখা যায়। আটককৃতদের স্ত্রীদের অভিযোগ, তাদের স্বামীদের ওপর ইসরায়েলি হেফাজতে থাকাকালীন নির্মম শারীরিক নির্যাতন চালানো হয়েছে। আভিলার স্ত্রী লারা সুজা জানিয়েছেন, তার স্বামীর সারা শরীরে এবং মুখে আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে দুজনই কারাগারে অনশন পালন করছেন। On Saturday, the embassy and the lawyer informed me that he had aggression marks all over his body and his face, and he was beaten up, he was tortured. He is a bit better in health conditions, but he is on the 6th day of a hunger strike. So he is better of the injuries, but he is very weak, and he was seen by a doctor, but
The embassy is very worried about this. একই পরিস্থিতির বর্ণনা দিয়েছেন সাইফ আবু কেশেকের স্ত্রী স্যালি ইসাও। ইসরায়েলি বাহিনী নৌবহরে হামলা চালানোর সময় তার স্বামী নির্যাতনের শিকার হন বলে তিনি দাবি করেন। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযোগ অস্বীকার করলেও পরিবারগুলো বলছে নির্জন কারাবাসে রেখে তাদের উপর মানসিক চাপ প্রয়োগ করা হচ্ছে। We haven't been able to get in contact with Saif because the Israeli police do not allow him to have contact with his family. We have got information from the Spanish consul in Tel Aviv who has been visiting him, and also from the lawyers from Adala. They have reported to us that he is in good condition. He is hunger striking, but he is okay. He suffered from torture on the boat when he was attacked by the Israeli. গত 12 এপ্রিল বার্সেলোনা থেকে রওনা হওয়া এই ত্রাণবাহী নৌবহরটি গাজার ওপর ইসরায়েলি অবরোধ ভাঙার লক্ষ্য নিয়ে যাত্রা করেছিল। প্যালেস্টিনিয়ানদের প্রতি সংহতি প্রকাশকে ইসরায়েল সন্ত্রাসী সংগঠনের সাথে যুক্ত করার চেষ্টা করছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট আইনজীবী। গাজার আল শিফা হাসপাতালের সামনে শোকাহত মানুষের ভিড়। কেউ নিজের চোখ মুছছেন, কেউ আবার অন্যকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছেন। মঙ্গলবার সকালে হাসপাতাল প্রাঙ্গণে এমনই এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। মধ্যরাতে গাজা সিটির শেখ রাদওয়ান এলাকায় ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারানো যুবক মোহাম্মদ আল খান্দুরের 2 শিশুকন্যার আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো হাসপাতাল এলাকা। কথিত যুদ্ধবিরতির মাঝেও এমন আচমকা হামলায় প্রিয়জনকে হারিয়ে পরিবারটি যেন স্তব্ধ হয়ে গেছে। এদিন সকালেও মধ্য গাজায় ইসরায়েলি ট্যাঙ্কের গোলার আঘাতে নিহত হয়েছেন আরও একজন। ইসরায়েলি শত্রু কোনো যুদ্ধবিরতি চেনে না। তারা আন্তর্জাতিক কোনো চুক্তি বা মানবিক আইন মানে না। তারা দিনরাত কাজ করছে প্যালেস্টাইন ইস্যুটাকে পুরোপুরি মিটিয়ে দেওয়ার জন্য। নিহত ঘান্দুরের মরদেহ ঘিরে শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের দেয়া তথ্য মতে যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় কমপক্ষে 830 জন প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া দীর্ঘ এই যুদ্ধে নিহতের সংখ্যা এখন 72,500 ছাড়িয়েছে। নানা অজুহাতে দখলদার বাহিনীর হামলার বৃত্তে বন্দী গাজাবাসীর কাছে প্রতিটি দিনই নতুন এক আতঙ্কের নাম। অ্যাম্বুলেন্সের সাইরেন আর স্বজন হারানোর আহাজারিই যেন এই উপত্যকার নিত্যদিনের বাস্তবতা। ক্রোয়েশিয়ার ডুবরোভনিকের নীল জলরাশি আর ঐতিহাসিক রাজপথ এখন পর্যটকদের পদচারণায় মুখর। তবে এই সৌন্দর্যের আড়ালে দানা বাঁধছে অস্থিরতা। সোমবার মধ্যপ্রাচ্যে ইরানের হামলার ঘটনায় তেলের দাম প্রায় 6% বেড়ে গেছে। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, পরিস্থিতি যেভাবে দিন দিন পাল্টাচ্ছে তা আগে কখনো দেখা যায়নি। ডুবরোভনিক পর্যটন বোর্ডের পরিচালক মিরো ড্রাসকোভিচ জানান, বর্তমানে পর্যটকের সংখ্যা গত বছরের মতোই স্থিতিশীল। তবে জ্বালানি তেলের অনিয়ন্ত্রিত দাম নিয়ে তারা বেশ শঙ্কিত। বিশেষ করে গ্রেট ব্রিটেন ও আমেরিকা থেকে আসা পর্যটকদের জন্য বিমান ভাড়ার চাপ কমানোর চেষ্টা করছেন তারা। নিশ্চিতভাবেই এবারের পর্যটন মৌসুম বেশ জটিল। পরিস্থিতি প্রতিদিন পরিবর্তন হচ্ছে। জ্বালানি তেলের দাম কি হবে তা কেউ জানে না। নেতিবাচক প্রভাব কমাতে আমরা ইজিজেটের মতো বিমান সংস্থাগুলোর সাথে মার্কেটিং সহযোগিতা নিয়ে কথা বলছি, যেন এই গরমে পর্যটকরা সাশ্রয়ী মূল্যে আসতে পারেন। পর্যটকদের মধ্যেও বিমান ভাড়ার অস্থিরতা নিয়ে কাজ করছে সংশয়। কানাডা থেকে আসা পর্যটক লুকাস ফিশার জানালেন, এবছর টিকিটের দামে ব্যাপক উত্থান পতন দেখছেন তিনি। So I'm be going back to the States this summer and flight prices are a lot more expensive. অন্যদিকে ডুবরোভনিকের স্থানীয় বাড়িওয়ালারাও চিন্তিত, কারণ এখানকার প্রায় 90% পর্যটকই আকাশপথে ইউরোপের দেশগুলো থেকে আসেন। এখন পর্যন্ত আমাদের বুকিং পরিস্থিতি স্থিতিশীল, তবে তেলের দাম যদি নাটকীয়ভাবে বেড়ে যায় কিংবা ফ্লাইট বাতিল হতে শুরু করে, তবে ডুবরোভনিকের মতো একটি বিমান নির্ভর পর্যটন কেন্দ্রের জন্য তা হবে ভয়াবহ এক বিপর্যয়। ক্রোয়েশিয়ার মোট জিডিপির প্রায় 1/5 আসে পর্যটন খাত থেকে। ফলে তেলের এই অগ্নিমূল্যের আঁচ যদি বিমান ভাড়ায় দীর্ঘস্থায়ী হয়, তবে দেশটির পুরো অর্থনীতির ওপরই তার নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।